নমস্কার, আপনাদের সকলকে সিপিআইএম ডিজিটালের পডকাস্টে স্বাগত। আমাদের সঙ্গে আজ আছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ও ভারতের ফেডারেশনের সর্বভারতীয় নেত্রী কমরেড ঐশী ঘোষ। কমরেড ঐশী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। শুরু করছি তাহলে। আজকে আপনাকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের ছাত্র ফেডারেশনের বিজেপি সরকারের বিরুদ্ধে মূল অভিযোগটা কি, আপনি যদি আমাদের একটু সংক্ষেপে বলেন। ভারতের ছাত্র ফেডারেশন বা যেই ছাত্র সমাজের মধ্যে আমরা কাজ করি, গত 10 বছর ধরে যখন বিজেপি সরকার আছে কেন্দ্রের সরকারে, আমাদের মূল অভিযোগ যে ছাত্র সমাজের মধ্যে যে কাজ করা দরকার, যে নীতি আনার দরকার ছিল, যে নীতি নিয়ে চর্চা করা দরকার ছিল সংসদে, সেই নিয়ে কোনো কথোপকথন হয়নি। আমরা দেখতে পেরেছি গোটা 10টা বছর একটার পর একটা এমন নীতি এসছে যেটাতে শিক্ষা ব্যবস্থাকে বেঁচে ফেলা হয়েছে। এমন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে 2019-এ, যা ড্রাফট এসছে 2020-তে, যেটা করোনা মহামারীর সময় ইমপ্লিমেন্ট করা হয়েছে। যেই নতুন শিক্ষানীতি বলছে যে আরো কর্পোরেটদের হাতে কি করে শিক্ষাকে তুলে দেওয়া হবে, কি করে বাজারিকরণ করা হবে, নিজিকরণ কি করে করা হবে, শিক্ষা ব্যবস্থায় যে জিডিপির ইনভেস্টমেন্ট দরকার ছিল, যেটা আমাদের ইশতেহারেও আমরা বারবার বলে এসেছি, বা অন্য সময় যখন আমরা ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে যে ডিমান্ড সবসময় আমরা তুলি, বা 2019-এর সময় যে আমাদের তরফ থেকে ডিমান্ড ছিল, 14-র সময় ছিল, বা আজকের দিনেও আমাদের থেকে আছে, সেটা হচ্ছে মিনিমাম 6% জিডিপির যে ইনভেস্টমেন্ট হবে সেটা এডুকেশনের প্রতি খরচা করা হবে। এবং এর সাথে সাথে যেসব ছাত্রছাত্রীরা এক মার্জিনাল কমিউনিটি থেকে আসছে, পিছিয়ে পড়া সমাজ থেকে আসছে, তাদের জন্য স্কলারশিপ, যে স্টুডেন্ট এসসি এসটি ওবিসি এই কমিউনিটি থেকে আসছে তাদের জন্য স্কলারশিপ। এবং এই বিভিন্ন সময় গোটা 10 বছরে আমরা দেখেছি যে একদিকে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এখনো বহু লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা আছে যাদের কাছে বেসিক অ্যাক্সেস টু ইন্টারনেট নেই, যাদের কাছে ল্যাপটপ ইত্যাদি ফোনের জন্য যে বেসিক ইন্টারনেট দরকার, তার যে খরচা চালানোর দরকার, সেটা তাদের কাছে নেই। আমরা প্যান্ডেমিকের সময় দেখতে পেলাম বহু ছাত্রছাত্রীকে আত্মহত্যা করতে হলো বাধ্য হয়ে, কারণ এমন একটা সিস্টেম তৈরি করা হলো যেখানে ছাত্রছাত্রীদের কাছে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তারা স্কুল যেতে পারছিল না, স্কুল বন্ধ ছিল একদিকে। দ্বিতীয় দিকে যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, সেরকম প্রচুর স্কুলকে বন্ধ হয়ে যেতে হলো, কারণ তারা যে শিক্ষা সেটাকে কন্টিনিউ করতে পারলো না। আমরা দেখতে পেরেছি 2019-এর পর, 2020-তে যে করোনা মহামারীর কালের পর, প্রাইমারিলি যখন ভারতের ছাত্র ফেডারেশনের থেকে বিভিন্ন অঞ্চলে জায়গায় গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে, কলেজগুলোতে আমরা সার্ভে করেছি, আমরা দেখতে পেরেছি যে বহু ছাত্রছাত্রী, আর তার মধ্যে থেকে বেশিরভাগ যে ছাত্রছাত্রীরা মহিলা, মেয়ে, তারা ড্রপ আউট করতে বাধ্য হয়েছে আমাদের দেশের মধ্যে বিভিন্ন এলাকাতে। এবং এই সব যে হয়েছে এই সময় থাকাকালীন আমরা দেখতে পেরেছি আমাদের যে কেন্দ্রের সরকার আছে, বিজেপি সরকার আছে, সে এক ফোঁটাও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা হয়নি। আমরা আজকের সময় যখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের মধ্যেও ঠিক সেইভাবেই একটা ল্যাক, যে ছাত্র সমাজের যে ডিমান্ড, ছাত্র সমাজ কি চাইছে, সেটা নিয়ে কোনো কথোপকথন বিজেপির তরফ থেকে হচ্ছে না। যে ইন্টারিম বাজেট ফেব্রুয়ারি মাসে আনা হয়েছে, সেটাতেও আমরা দেখতে পেরেছি যে এডুকেশনের যে খরচা, সেই খরচাটাকে আরো কমিয়ে ফেলা হচ্ছে। এবং এটাই আমাদের অভিযোগ ছাত্র সমাজের তরফ থেকে, যে বিজেপি সরকার বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ, সবার সাথে থাকবে, সবার জন্য ডেভেলপমেন্ট আনবে, সেই 10টা বছরে সেই ডেভেলপমেন্ট কোথায়? সেই ডেভেলপমেন্টে আমাদের যে ইশতেহার, যে ম্যানিফেস্টো বিজেপি সবসময় দিয়েছিল, যেটা বলেছিল যে 6% জিডিপির মানে কন্ট্রিবিউশন হবে, ইনভেস্টমেন্ট হবে, সেই 6% জিডিপির ইনভেস্টমেন্ট হলো না কেন? যে 2 কোটি করে চাকরি ছাত্র মানে ইউথ বা স্টুডেন্টদের দেওয়া হবে চাকরি শেষে, যে কাজের কথা আমরা বারবার বলছি, সেই কাজ আজকের দিনে দাঁড়িয়ে থেকেও কেন আমরা পাচ্ছি না? আমরা এটাও আমাদের অভিযোগ যে প্রচুর সরকারি ব্যবস্থা মানে ব্যবস্থানগুলোতে প্রচুর সিট এখনের দিনেও খালি আছে। আমরা ইউপির মধ্যে দেখতে পেরেছি বারবার ছাত্রছাত্রীরা আন্দোলনরত হয়েছে, বিহারে দেখতে পেরেছি রেল নিয়ে তারা আন্দোলনে নামতে হয়েছে, কারণ সেখানে ভর্তি হচ্ছে না সরকারি। আমরা পশ্চিমবঙ্গতে দেখতে পাচ্ছি, বিভিন্ন এলাকায় আমরা রাজ্যতে দেখতে পাচ্ছি যে তাদেরকে বারবার ছাত্রছাত্রীদেরকে, যুব সমাজকে বিক্ষোভে নামতে হচ্ছে এর জন্য। এবং এইসবই অভিযোগ যে আমাদের শিক্ষাকে যেভাবে বেঁচে ফেলা হচ্ছে, প্রত্যেক দিন ফি হাইক, প্রত্যেক দিন আমাদের ফিস বৃদ্ধি হচ্ছে, স্কলারশিপ ঘাটতি হচ্ছে, এবং যে ড্রপ আউট হয়েছে সেই ড্রপ আউটের কোনো কি করে অ্যাড্রেস করাবে তার কোনো মেকানিজম নেই। এবং এডুকেশনের বাজেট প্রতিনিয়ত প্রত্যেক বছর যে কমছে, সেটা মেজর অভিযোগ আমাদের। আচ্ছা,
এবার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, রাষ্ট্রীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা, এইটা নিয়ে আপনাদের সংগঠন তীব্রভাবে কেন বিরোধ করছে বিরোধ আমরা দেখতে পাচ্ছি। এই বিরোধের কারণটা কি? কেনই বা আপনারা মনে করছেন এই নতুন শিক্ষানীতি ছাত্রছাত্রীদের ক্ষতি করবে? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে শিক্ষানীতি অবশ্যই একটা দেশের মধ্যে দরকার। শিক্ষানীতি ছাড়া যে কি পলিসি আমাদের কোন নীতির হিসেবে আমাদের এডুকেশন যে মডেল সেটা চলবে সেটা নির্ধারণ করাটাও জরুরি। কিন্তু বিজেপির যে সরকার, কেন্দ্রের সরকার যে তখন 2019 একটা ড্রাফট নিউ এডুকেশন পলিসি বলে আনে, সেটার সাথে আমাদের এটাই মানে বিরোধিতা সেই পলিসি ড্রাফটার সাথে। কারণ সেই পলিসি ড্রাফটে যদি আমরা দেখি মূলত ভাবে, সেখানে স্টেটের যে ইনভেস্টমেন্ট, রাষ্ট্রের যে ইনভেস্টমেন্ট শিক্ষার প্রতি, শিক্ষা সংস্থানের জন্য, সেই মানে যে দায়িত্ব একটা রাষ্ট্রের হয় যে এডুকেশন দেওয়ার জন্য, পাবলিক এডুকেশন, সার্বজনিক শিক্ষার জন্য, সেই দায়িত্বটা কোথাও না কোথাও সেটাকে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা বারবার দেখতে পেরেছি যে শিক্ষানীতির মধ্যে এরকম কথা বলা হচ্ছে যে যে স্কুলগুলো আছে সেগুলোর মার্জার হয়ে যাক। যেমন গ্রামে আজকের দিনে আমরা দেখতে পারি অনেক প্রাইমারি স্কুল আছে, যে প্রাইমারি স্কুলগুলোতে হয়তো 50 জনের কম বাচ্চা আছে, বা ড্রপ আউটের জন্য প্রচুর মহিলা মেয়েরা আছে যারা স্কুল হয়তো রেগুলারলি যেতে পারছে না, তাদের ড্রপ আউট হচ্ছে, এবং তার কোনো একটা সামাজিক কারণ আছে। সেই সামাজিক কারণটাকে অ্যাড্রেস না করে এটা হচ্ছে যে সেই স্কুলগুলোকে একটা মার্জারের কথা বলে, যে 5টা এলাকায় যদি 5টা স্কুল থাকে, সেটাতে যদি 30 জনের কম বাচ্চা থাকে, সেই পুরো স্কুলটাকে মার্জ করে একসাথে করে দাও। সেই স্কুলের জন্য আমরা আর ইনভেস্টমেন্ট করতে পারবো না। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে যে নতুন শিক্ষানীতি আনা হয়েছে সেটাতে না কোনো স্কলারশিপ মানে আমরা যেটা হাইক বলছি, যে স্কলারশিপের যে রেট আজকের দিনে দেওয়া হয় সেই স্কলারশিপটা হাইক করা হোক। যে মহিলারা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে আছে, মেয়েরা যারা উচ্চ শিক্ষাতে আছে, তাদের জন্য স্কলারশিপ দেওয়া হোক, সেই নিয়ে কোনো চর্চা নেই। যে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়া এলাকা থেকে আসছে বা পিছিয়ে পড়া কমিউনিটিস থেকে আসছে, মার্জিনাইজ কমিউনিটি আসছে, তাদের জন্য কোনো স্কলারশিপের ব্যবস্থা নেই। এবং আমরা যেমন কিছু নীতি দেখতে পেলাম এই নীতি লাগু করার জন্য বহু ইউনিভার্সিটিতে 2020 পর থেকে আমরা দেখতে পেরেছি একটা গ্রেডেড অটোনমি দিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই গ্রেডেড অটোনমিটা কি, যেখানে বলা হচ্ছে যে আপনার যে ফিনান্সিয়াল একটা সাপোর্ট সরকার বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, যেটা ইউজিসি আমরা বলতাম, সে দেবে, সেই ইউজিসি কে সরিয়ে ফেলা হচ্ছে ধীরে ধীরে। আর বলা হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল অটোনমি সেটা আপনাকে নিজে বুঝে নিতে হবে। আপনার ফান্ড আপনি কোথা থেকে, অ্যাজ ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন বা স্কুল কলেজ, আপনারা কোথা থেকে জোগাড় করবেন সেটা আপনারা দেখে নিন। যদি আপনার ফান্ডের দরকার হয় তাহলে হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি, হেফা নামে একটা সংস্থানকে তৈরি করা হয়েছে এই এনইপির দ্বারা, যেখান থেকে আপনাকে লোন নিতে হবে এবং সেই লোন আপনাকে কিছু বছর পর চোকাতে হবে। এবং আমরা প্রশ্ন করতে চাই, যখন আমরা ভারতের ছাত্র ফেডারেশন থেকে বিরোধিতা করছি, আমরা বলছি যে ঠিক ব্যাংকে আমরা এরকম লোন নিই এবং এই ব্যাংকে একটা ইন্টারেস্ট সহ এই লোনটা আসে। সেই লোন যখন দিতে হয় তখন আমাদেরকে কিছু না কিছু জিনিস, আমাদের সেটা ঘর থাকুক, জমি থাকুক, আমাদের কোনো মূল্যবান জিনিস থাকুক যেটা আমাদের সাথে অ্যাটাচ প্রপার্টি, সেটা আমাদেরকে ব্যাংকে জমা দিতে হয়, যাতে ইনকেস আমি যদি লোনটা না পে করতে পারি সেটা আমার থেকে নিয়ে নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থায় যখন এই একটা মডেল আনা হচ্ছে, আমরা ইউএসএ তে এই মডেল দেখেছি যে ভয়ানক ভাবে ছাত্রছাত্রীদেরকে লোন দেওয়া হয় এবং সেই লোন রিপে করতে করতে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার সময় তাদেরকে চাকরি করতে বাধ্য করা হয় এবং সেই লোন তারা রিপে করতে করতে পুরোটা জীবন তাদের কেটে যায়। ঠিক সেই একটা মডেল বিজেপির যে কেন্দ্রের সরকার সেটা আমাদের দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করাচ্ছে। একটা দেশ, যেই দেশের মধ্যে যখন আমরা স্বাধীনতা পেয়েছি 1947-এ, যেই দেশে মেজরিটি অফ দ্য, যদি আমরা পপুলেশন দেখি, যার কাছে বেসিক এডুকেশন ছিল না, ফান্ডামেন্টাল রাইট ছিল না, শিক্ষার অধিকার ছিল না, যেখানে 1970-80 অব্দিও বেসিক শিক্ষার অধিকার, লিটারেসি রেট এখনো এত কম, সেই রকম একটা দেশে যদি আজকের দিনে নিজীকরণ করা হচ্ছে, সেরকম একটা দেশে বলে দেওয়া হচ্ছে যে ছাত্রছাত্রীদের যদি পকেটে টাকা থাকে তাহলেই সে পড়তে পারবে, সেরকম একটা পলিসি অবশ্যই বিরোধিতা আমরা করি। এবং এইরকম একটা পলিসি এটার কথাও বলে যে সেখানে কোনো জেন্ডার বেস যে ডিসক্রিমিনেশন আজকের দিনেও এডুকেশন সংস্থাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, সেই নিয়ে কোনো নীতি নেই। কেন আজকের দিনে দাঁড়িয়ে থেকে এত স্কুল কলেজে মহিলাদের বা মেয়েদের যারা ছাত্রী, তারা রেশিও এত কম কেন, তারা এখনো আসতে পারছে না কেন? এনরোলমেন্ট হয়তো হচ্ছে, কিন্তু এনরোলমেন্ট শুধু কথাটা নয়, ক্লাস 1-এ কেউ এনরোল করছে কিন্তু ক্লাস 10 অব্দি সে পড়ে বোর্ড দিতে পারছে না কেন? বা বোর্ড গুলো আমরা যখন দেখছি, ক্লাস 10-এর বোর্ড, ক্লাস 12-এর বোর্ড, ক্লাস 10 থেকে 12 যারা পড়াশুনো করে উত্তীর্ণ হচ্ছে, সেই মাত্রাটা কমে যাচ্ছে কেন? কি এর মাঝখানে
অসুবিধা হচ্ছে, যে তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না। এই শিক্ষানীতি যখন 2019-এর ড্রাফট এসেছিল, আমাদের আশা ছিল ছাত্র সমাজে যে এই শিক্ষানীতি এই প্রবলেমস গুলোকে অ্যাড্রেস করবে, যে যখন 34 বছর পরে একটা শিক্ষানীতি আসছে, সেই শিক্ষানীতিটা একটা অল্টারনেটিভ মডেল হবে। আমরা দেখেছি সেই অল্টারনেটিভ যে ভিশন দেওয়ার কথা সেটা বিজেপি দিতে পারেনি। আমরা সেই ড্রাফট আসার পরে বিরোধিতা শুধু করিনি, আমরা একটা অল্টারনেট ড্রাফটও বিজেপি সরকারের সামনে, কেন্দ্রীয় সরকারের সামনে ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে রেখেছি। এখানে আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি, যেখানে আমরা ছাত্রীরা যারা ড্রপ আউট হতে বাধ্য হচ্ছে বা যেসব ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়া সমাজ থেকে আসছে তাদের ড্রপ আউট হচ্ছে, তাদের জন্য কথা বলছি, আমরা স্কলারশিপের কথা বলছি, আমরা জেন্ডার সেন্সিটাইজেশনের কমিটি গঠন যাতে হয় স্কুলগুলোতে, কলেজগুলোতে যেখানে জেন্ডার বেস ডিসক্রিমিনেশন হচ্ছে সেটার কথা বলছি। আমরা অলসো স্টুডেন্ট রিপ্রেজেন্টেশনের কথা বলছি, যেটা নতুন শিক্ষানীতিতে নেই, যে স্টুডেন্ট ইউনিয়ন বা রিপ্রেজেন্টেশনের কতটা জরুরি দরকার, যে যাতে ছাত্রছাত্রীদের যে সমস্যা, সেই সমস্যা তারা অ্যাডমিনের কাছে, অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের কাছে ডিরেক্টলি নিয়ে যেতে পারে। এটা মূলত ভাবে আমাদের ডিমান্ড ছিল, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি কোনো না কোনো ভাবে অ্যাড্রেস করতে পারিনি, এবং তাই এই বিরোধিতা। আচ্ছা, আমার এর পরের প্রশ্ন আপনার কাছে, শিক্ষার বৈরিকীকরণ বা স্যাফরানাইজেশন অফ এডুকেশন বলতে আপনারা কি বলতে চাইছেন? শিক্ষা ব্যবস্থার বৈরিকীকরণ হলে কি এমন ক্ষতি হবে যার জন্য আপনারা এই শিক্ষানীতির বিরোধিতা করছেন এত তীব্রভাবে? হ্যাঁ, মানে স্যাফরানাইজেশন অফ এডুকেশন বা গৌরীকীকরণ যেটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে থেকে শিক্ষা ব্যবস্থার সাথে, সেটা একটা ভীষণই অ্যালার্মিং, আমার মনে হয় ওয়েক আপ কল, শুধু ছাত্র সমাজের জন্য না, আমাদের অভিভাবক যারা আছেন শুনছেন, এবং আমাদের পুরো সমাজের জন্য, যে আজকে যে ইতিহাস পড়ানো হচ্ছে আমাদের, যে ইতিহাসে একটা কমিউনাল ভাবে ফ্যাক্টসকে রিপ্রোডিউস, রিরাইট করা হচ্ছে, সেটা একটা শিশুর মনে বা একটা ছাত্র বা ছাত্রী যখন সে স্কুলে যাবে, তাকে যেভাবে পড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে যেভাবে একটা ফ্যাক্টুয়াল এরারকে ফ্যাক্ট বলে পড়ানো হচ্ছে, সেটাতে একটা কমিউনালাইজেশনের প্রসেস খুব কম বয়স থেকে শুরু করা হচ্ছে। আমরা ঠিক দেখতে পাচ্ছি এরকম একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, যেখানে খুব কম বয়সে তারা চেষ্টা করছে যে এনসিইআরটি টেক্সট বুকস, এই যে এনসিইআরটিতে যে ক্লাস 1 to 10 সিবিএসসিতে যে টেক্সট বুকটা না, সেটাতে যদি কোনো ফ্রিডম ফাইটার আছেন যিনি মানে মুসলিম কমিউনিটি থেকে, তার নামগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। এবং দিল্লি ইউনিভার্সিটিতে আমরা দেখতে পেরেছি, কলেজেও, যে পার্টিকুলার যদি কেউ ফ্রিডম ফাইটার আছে যে একটা পার্টিকুলার কমিউনিটি থেকে আসে, তার নামটা সরিয়ে দেওয়া হচ্ছে এবং বাকিদের নাম রাখা হচ্ছে, এরকম ভাবে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। তারপরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাস স্পেস গুলো যেগুলো আছে, প্রত্যেকটা জায়গায় একটা ধর্মের নামে, জাতের নামে একটা মানে মানে কি বলবো, ডিভিশন করার চেষ্টা করা হচ্ছে, এবং এগুলো পড়াশোনার মাধ্যম দিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যে ভাইস চ্যান্সেলর বসবে, আজকে দিনে দাঁড়িয়ে থেকে যে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হবে, সে একটা পার্টিকুলার ধর্মের কথা বলবে, সে একটা পার্টিকুলার ধর্মকে কোথাও না কোথাও ফেভার করার চেষ্টা করবে। এবং এই এডুকেশনাল স্পেস গুলো, শিক্ষার যে জায়গাগুলো, যেখানে ধর্ম হোক, জাতি হোক, লিঙ্গ হোক, কিছুর মানে বেসিসে ভেদাভেদ হওয়া উচিত নয়, যেখানে একটা ছাত্র বা ছাত্রী মানে স্টুডেন্টরা এসে তাদের পড়াশোনা করার কথা, যেখানে তাদের ফ্যাক্ট শেখার কথা, সেখানে একটা ফ্যাকচুয়াল রিরাইটিং কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং এই ফ্যাকচুয়াল রিরাইটিং এ কি হবে, একটা এমন প্রজন্মকে তৈরি করা হচ্ছে, যে প্রজন্মকে আমরা যদি দেখি মিথ্যা তথ্য দিয়ে, সেটাকে তথ্য বলে রিপ্রোডিউস করার চেষ্টা হচ্ছে। তাদের যে মন, যে তাদের মানসিক চিন্তাধারা, সেটাকে কোথাও না কোথাও কমিউনালাইজ করার চেষ্টা হচ্ছে। তাদেরকে একভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, না এই একটা জাতি আছে যারা ভুল করছে, বা একটা ধর্মের লোক, পার্টিকুলার ধর্ম থেকে যারা লোক আসে তারা সবকিছু ভুল করছে। এবং এটা শিক্ষাতে হওয়া ভীষণ ডেঞ্জারাস, কারণ শিক্ষার মাধ্যম দিয়ে আমরা প্রজন্মের পর প্রজন্ম তৈরি করি, এবং সেই প্রজন্ম কারিগর হয়ে ওঠে আমাদের দেশের প্রত্যেকটা জায়গার। সে যে প্রফেশনেই যাক, সে টিচার হোক কাল, সে সায়েন্টিস্ট হোক, সে পলিটিক্সে গিয়ে পলিসি নীতি বানানোর কাজ করুক, এবং বিভিন্ন যে কাজই করুক, সে এই যে কমিউনাল একটা আন্ডারস্ট্যান্ডিং তার তৈরি হচ্ছে, সেটা ভীষণই কনসার্নিং। এবং এটা শুধু কলেজ স্তরে হচ্ছে না, যখন সেন্ট্রালাইজেশন হচ্ছে এডুকেশনের, আমরা দেখছি স্টেট যে কলেজগুলো আছে বা স্টেট বোর্ডগুলোকে কোথাও না কোথাও শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা সেন্ট্রাল বোর্ডকে ফেভার করার জন্য। এবং ওই সেন্ট্রাল বোর্ডের সেই সিলেবাস গুলোকে একভাবে চেষ্টা করা হচ্ছে যে
একতরফা তথ্য যাতে তারা দিতে পারে, আর ওই তথ্যটা কারা ডিসাইড করবে সেটা হচ্ছে কেন্দ্রের যে বিজেপি RSS এর সরকার। এই যে তথ্য বলে দেওয়া সাভারকারের ব্যাপারে, শুধু সাভারকারের ব্যাপারে পড়ানো, কিন্তু সেখানে যদি গান্ধীজির ব্যাপারে হয় বা নেহরুর ব্যাপারে হয় সেটা না পড়ানো, তো এইগুলো যে এক ধরনের তথ্য দেওয়া এবং সাভারকার যে অ্যাকচুয়ালি কি কি জিনিস করেছিল সেটাকে রিরাইট করা, এইরকম বিভিন্ন তথ্যকে মানে মিসইউজ করে রিরাইট করা ফ্যাক্টসকে, সেটা এই সময় দাঁড়িয়ে হচ্ছে, যেটা খুবই ডেঞ্জারাস। আচ্ছা, এর পরের প্রশ্ন আপনাকে, শিক্ষার বাণিজ্যিকরণ বা কমার্শিয়ালাইজেশন এই সংক্রান্ত একটি প্রশ্ন আপনাকে করতে চাই। এই বাণিজ্যিকরণ হলে ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ থেকে কি সত্যি বঞ্চিত হবে? সমাজের কোন শ্রেণীর ছাত্রছাত্রী বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাণিজ্যিকরণের জন্য? শিক্ষার বাণিজ্যিকরণ যেটা হচ্ছে এটা অবশ্যই শুধু 2014 পর থেকে শুরু হয়নি। আমরা দেখতে পেরেছি আমাদের দেশে যেভাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে অনেক পলিসিতে কোলাবোরেশন করেছে, যেখানে শিক্ষাকে একটা পণ্যর মধ্যে আমরা দেখি যে পুরো গ্লোবাল অর্ডারে দেখার চেষ্টা করা হয় যে যদি শিক্ষাতে কিছু প্রফিট আছে, সে মানে শিক্ষাকে এইভাবে দেখা হয় একটা পণ্যর মতো, যে সেই পণ্যটাকে বিক্রি যদি করতে হয় তার ভ্যালুয়েশন অ্যাড করতে হবে, এবং নট অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট বা আমাদের অধিকারের হিসেবে। এবং সেটা 2014 পর যদি দেখি বিজেপি একদম পলিসি লেভেল জায়গায়, স্টেট লেভেল জায়গায়, রাষ্ট্রের জায়গায় সেটাকে লাগু করার চেষ্টা করছে। এবার তার জন্য কি হচ্ছে আমরা দেখছি যে স্কুল কলেজ যদি রাষ্ট্রের দায়িত্বে না থাকে, যদি স্টেটের দায়িত্বে না থাকে, সেখানে ফান্ডিং আসবে না। এবং রাষ্ট্র কি বলছে যে আমি ফান্ডিং দিতে পারবো না, আমি শিক্ষার জন্য খরচা করতে পারবো না, কিন্তু কোনো যদি এনজিও হয়, কোনো যদি অন্য শিক্ষা ব্যবস্থা হয়, যদি অন্য কোনো সংস্থান হয়, যদি তারা ফান্ডিং দিতে রাজি, তাহলে এই স্কুল কলেজগুলোকে চালানো যেতে পারে, তাদের জন্য যে লাইসেন্স, তাদের জন্য যে পারমিশন, সেটা আমরা দিতে পারি। এবার মানে রিসেন্টলি হয়েছে যে RSS এর কিছু এনজিও সাথে যুক্ত যারা এনজিও, তারা কিছু স্কুল কলেজ বা সৈনিক স্কুলে রিসেন্টলি যেটা হয়েছে সেগুলোকে যেভাবে RSS ইনফিলট্রেট করার চেষ্টা করছে, এরকম বহু এনজিও আছে যারা স্কুল কলেজগুলোর দায়িত্ব নিচ্ছে এবং রাষ্ট্র সেখান থেকে পিছনে চলে যাচ্ছে। এবং যখন RSS সেই জায়গাগুলোতে পাবলিক এডুকেশন, যেগুলোকে আমরা গভর্নমেন্ট স্কুল বলি, প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বলি, যেখানে আমার প্রত্যেকটা সমাজের ছাত্রছাত্রীরা পড়তে চায়, সেইগুলো যখন একটা রাষ্ট্র না তার রেসপন্সিবিলিটি নিয়ে যখন কোনো পার্টিকুলার এনজিও নিচ্ছে, সেখানে কি পড়ানো হবে, সেখানে সিলেবাস কি হবে, সেখানে কত টাকা তে ছাত্রছাত্রীরা পড়তে আসতে পারবে, এগুলো সব কন্ট্রোলড বাই ওই প্রাইভেট প্লেয়ার্স। বা কালকে কোনো যদি প্রাইভেট কোম্পানি কোনো কলেজকে কিনে নিতে চায়, সে চায় যে নেই এই কলেজটা আমি চালাবো, তখন তারা ডিসাইড করবে যে কত তার খরচা কি হবে। এবং এই খরচা তারা কোথা থেকে নেবে, যখন রাষ্ট্র তাকে টাকা দিচ্ছে না, এই খরচা তারা নেবে ছাত্রছাত্রীদের থেকে, এবং তার ছাত্রছাত্রীদের থেকে নেওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে তার ফিজকে বাড়ানো বা যেভাবে ফিজকে রেগুলেট করা। এবং প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে, শুধু প্রাইভেট ইউনিভার্সিটি নয়, ইভেন যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আমরা বলি, তার মধ্যে যে আমরা দেখে নিই IITs, তার মধ্যে যদি আমরা দেখে নিই দিল্লি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, তার মধ্যেও সরকার ইনভেস্ট করার পরেও যে খরচা, সেটা সরকার যেহেতু দিতে পারছে না, সেখানে বারবার ফিজ বৃদ্ধি করানোর চেষ্টা করা হচ্ছে, বা হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি থেকে লোন নিয়ে সেখানে খরচা চালানোর চেষ্টা করা হচ্ছে, মেনটেনেন্সের বা স্টুডেন্টদের যে রিসার্চের জন্য যে খরচা, সেইগুলোকে সবকিছুকে লোন নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন সেই ইউনিভার্সিটি চালানোর চেষ্টা করছে। এবং এই মডেলটা যদি প্রাইমারি মানে কেজি থেকে পুরো পিজি অবধি লাগু করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে কমার্শিয়ালাইজেশন হবে, যেভাবে এটা একদম নিশ্চিত করে দেওয়া হবে যে তোমার গ্যাটে যদি টাকা থাকে, তোমার পকেটে টাকা থাকলে তুমি পড়তে যাবে সামনের স্কুলে, কারণ সেটা প্রাইভেট স্কুল হবে, সেটা কত খরচা হবে তুমি জানো না, তাহলে এটা নিশ্চিত করে দেওয়া হবে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করার বা একটা জেনারেশন আগে যাওয়ার স্বপ্ন দেখছে, মানে কেউ কৃষি, কারোর বাবা মা কৃষি, সে ক্ষেত মজুরি করে এবং তার বাচ্চা চাইছে যে সে সামনের যে প্রাইমারি বা পাবলিক স্কুল আছে সেখানে গিয়ে পড়াশোনা করে শিক্ষা অর্জন করে সে কালকে একটা অন্য প্রফেশনে যেতে পারে, সে সেই প্রফেশনটা আর চুজ করতে পারবে না, কারণ কি যে তার বাবার বা মায়ের পকেটে এতটা টাকা থাকবে না তাকে স্কুলে পড়াতে পারবে। এবং রাষ্ট্রের দায়িত্ব এখানেই ছিল যে রাষ্ট্র সেই টাকাটা সাবসিডাইজ রেটে বা ফ্রি এডুকেশন, সবার জন্য রাইট টু এডুকেশনের অ্যাক্টের থ্রু দিয়ে সবার কাছে শিক্ষাকে পৌঁছে দেবে, যাতে এই জেনারেশনকে, প্রজন্মকে আপলিফট করা যায়। এবং এই জন্য কমার্শিয়ালাইজেশন যেভাবে হচ্ছে, আমাদের মনে হয় ভারতের ছাত্র ফেডারেশন আমাদের নিশ্চিত, আমরা দেখতে পাচ্ছি অলরেডি
যে এসসি এসটি ওবিসি ফার্স্ট জেনারেশন লার্নার, যারা প্রথমবার পরিবার থেকে হায়ার এডুকেশনে যাচ্ছে বা শিক্ষার প্রাঙ্গণে ঢুকছে, এদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। এবং এই শ্রেণীর যে বহু ছাত্রছাত্রীরা তারা হায়ার এডুকেশনে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখতে, এবং সেটা যে স্বপ্ন শুধু দেখতো না, সেটা নিয়ে সাকসেসফুল হতো, সেটা হওয়া যে রেশিও সেটা কমতে থাকবে, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনাকে আমি আরেকটা প্রশ্ন, একটু অন্যরকম একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা তার সম্পর্কে বা তার সঙ্গে নিশ্চয়ই আপনি ওয়াকিবহাল। এইখানে তো ওরা মানে যেটা এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটাকে ইমপ্লিমেন্ট করছে, অথচ বলছে যে না আমরা করছি না, আমরা এটাকে একটা অদ্ভুত একটা মোড়ক দিয়ে মানুষকে একটা বোকা বানানোর একটা চেষ্টা চলছে। এইটা নিয়ে আপনার কি বলার আছে? মানে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আপনার এইটা নিয়ে কি মতামত? একদমই, মানে এটার মধ্যে কোনো দ্বিমত নেই। একদিকে যখন কেন্দ্রের বিজেপি সরকার এরকম একটা পলিসি নিয়ে আসছে, নতুন শিক্ষানীতি, যেটাতে ডিরেক্টলি বলছে কমার্শিয়ালাইজেশন হবে, বাণিজ্যিকরণ হবে, সেন্ট্রালাইজেশন হবে, বলছে স্কুল যে স্টেট বোর্ড ফোর্ড এগুলো আর আমাদের জন্য ম্যাটার করে না, জাস্ট সেন্ট্রাল ডিসাইড করবে তাই হবে। কারণ প্রত্যেকটা আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের হিসেবে আমরা মানি যে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা কাঠামো হয়, সেই রকম ছাত্রছাত্রীরা আলাদাভাবে পড়াশোনা শেখে গ্রাউন্ড লেভেল থেকে, সেইভাবে হবে। এটাকে সেন্ট্রালাইজ করে দেওয়ার মানে অনেক ভাষাতে, তাদের মাতৃভাষাতে পড়াশোনা করে, এইগুলোকে শেষ করে, এই যে স্পেস, এইগুলোকে শেষ করে ফেলা হবে, এবং বিভিন্ন আরো প্রবলেমস হবে ইনফ্রাস্ট্রাকচার এবং বাকি জিনিস নিয়ে। তো এইরকম একটা সময় যখন কেন্দ্রের এই পলিসির বিরুদ্ধে আমরা লড়াই করছি, এবং আমাদের সরকার যে রাজ্যের মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার যে বারবার বলছে নাকি সে একটা অল্টারনেটিভ বিজেপির বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করছে, আমরা দেখছি আমাদের রাজ্যে সিমিলার জিনিসটা হচ্ছে। কালকেও পেপার দেখছিলাম, এবং গত কিছু মাস ধরে যখন আমরা ছাত্রছাত্রীদের সাথে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কথা বলেছি, 8,000-এরও বেশি স্কুল বন্ধ হতে চলেছে। এবং আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে একবারও সেটা নিয়ে কোনো মাথা ব্যথা, তার ইলেকশনের সময় ছাত্রছাত্রীদের নিয়ে কোনো চিন্তা, কি বিজেপি যখন এনইপির মতো একটা জিনিস লাগু করার বাধ্যবাধকতা করার চেষ্টা করছে, তৃণমূল যদি পার্লামেন্টে তাদের যদি সংসদরা যায়, তারা কি অল্টারনেটিভ এডুকেশন পলিসি ওখানে বলার চেষ্টা করছে, তারা এনইপির বিরুদ্ধে কি অল্টারনেটিভ এডুকেশন পলিসি বাংলার ছাত্রছাত্রীদের, ছাত্র সমাজের জন্য দেওয়ার চেষ্টা করছে, সেই নিয়ে কোনো কথা নেই। সে চাকরির কথা যখন বলছে, সে কি চাকরির মডেলের কথা বলছে, সে যখন বারবার প্রাইভেটাইজেশন কে মানে আটকানোর কথা তো বলছেই না, এবং আমরা যখন বলছি যে এনইপি নিয়ে যখন প্রাইভেটাইজেশন বাড়ছে, কর্পোরেটাইজেশন বাড়ছে, তখনও তার কাছে কোনো সলিউশন নেই। তো বাংলাতে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে এবং যে সরকার আছেন, তারা টোটালি ফেল করেছেন, এবং পিপিই মডেল যেটা আজকের সময় রাজ্যে আনা হয়েছে, ইটস নাথিং বাট একটা এনইপির একটা কপি, যেটাকে অন্য নামে করিয়ে অনেক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে যে আমরা আলাদা কিছু মডেল আনছি, কিন্তু যদি ওটা আমরা পড়ে দেখি, সেই পুরো ডকুমেন্টটা ভালোভাবে পড়ে দেখি, এক্স্যাক্টলি কপি হচ্ছে। এবং বিজেপিকে এটা সুবিধা করে দেওয়া হচ্ছে, কেন্দ্র সরকারকে তার যে এনইপির যে পলিসি সেটাকে লাগু করতে সুবিধা করে দেওয়া হচ্ছে। প্রাইভেট ওনাররা আরো সক্ষম হচ্ছে, স্কুলগুলোকে আরো সেখানে অ্যাডমিনিস্ট্রেশনে বসছে, আর পাবলিক স্কুল যেগুলো সেগুলোকে পুরোপুরি শেষ করে ফেলা হচ্ছে, এবং সেটাতে বাংলার যে ছাত্র সমাজ সব থেকে বেশি যদি ক্ষতিকারক হচ্ছে, পিছিয়ে পড়া সমাজ থেকে যে ছাত্রছাত্রীরা আজকের সময় দাঁড়িয়ে থেকে বাংলায় পড়াশোনা করতে চায়, উচ্চশিক্ষায় যেতে চায়, সব থেকে বড় যদি ক্ষতিকারক হয় তাদের হচ্ছে। আচ্ছা, আপনাকে আজকে শেষ প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদের ইস্তেহারে শিক্ষা নিয়ে কি বলেছে, সেটা যদি আপনি আমাদের শ্রোতাদের বলেন তাহলে আমাদের সবার একটু বুঝতে সুবিধা হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে ইস্তেহার, সেটা আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে থেকে, এবং ইলেকশন আসবে অবশ্যই, যে ইলেকশন আছে সেখানে যে কন্টেন্টিং দল, তাদের ইস্তেহার তো অবশ্যই আমাদের সবার পড়া উচিত, কিন্তু সিপিআইএম এর তরফ থেকে যে ইস্তেহারে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে, আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে। শুধু এনইপি বাতিল করাটা একটা জায়গা, যেখানে এনইপি কে 2020-কে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটাকে তো বাতিল করার বা কথা বলাই হচ্ছে, কিন্তু সব থেকে বড় কথা যেটা একদম ভীষণ ক্লিয়ারলি লেখা আছে কি জিডিপি, যে মিনিমাম 6% জিডিপির যেটা হবে সেটা ইনভেস্ট করা শিক্ষা ব্যবস্থায়। সাথে সাথে এটা বলা যে আজকের সময় দাঁড়িয়ে থেকে যে আমরা স্টেট গুলো দেখি বা সেন্ট্রালে দেখি, ইউনিভার্সিটি গুলোতে যে ভাইস চ্যান্সেলর আছে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে যে কোন বিচারধারার মানুষ হবে, তাদের যে
নীতিগুলো যারা লাগু করতে পারবে সেখানে কোনো একাডেমিক এক্সিলেন্স বা যে প্রফেশনাল কম্পিটেন্স দরকার হয় সেটার কোনো জিনিস হবে না। তো সিপিএম এর তরফ থেকে এটাই বলা হয়েছে যে যদি ভাইস চ্যান্সেলর হয় বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, যেসব আইসিএইচআর বা হিস্টোরিক্যাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, এই বিভিন্ন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, বিভিন্ন যে সংস্থান আছে, এজেন্সিজ আছে, যারা আজকে শিক্ষার পরিকাঠামো দেশের মধ্যে তৈরি করে, সেই নিয়ে নীতি বানায়, সেইগুলোতে যে এক্সপার্টস আছে তারা যাতে বসতে পারে তার ব্যবস্থা করবে। এবং যে বিষয়টা ইম্পর্টেন্ট কথা, যে কমন স্কুল এডুকেশন সিস্টেম, আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি যে কিভাবে প্রাইমারি স্কুল সিস্টেমকে পুরো শেষ করে দেওয়া হচ্ছে। একটা এমন ভেদাভেদ তৈরি করা হচ্ছে যেখানে যাদের কাছে পয়সা থাকবে তারা পার্টিকুলার স্কুলে যাবে, পড়াশোনা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এটা ঠিক নয়। যদি আপনার প্রথম যখন আপনি 2-3 বছর বয়সে আপনি প্রথম স্কুলে যান, সেই সময় দাঁড়িয়ে থেকে একটা ডিসক্রিমিনেশন অলরেডি শুরু হয়ে যায়, যে যাদের কাছে টাকা থাকবে তারা ভালো অ্যাক্সেস টু পাবলিক এডুকেশন প্রাইমারি লেভেলে পাবে, এবং তাহলে তাদের যে অলরেডি শিক্ষা নিয়ে চর্চা সেটা অলরেডি অ্যাডভান্স হবে, তাহলে তাদের যে পার্সেন্টেজ যে হায়ার এডুকেশনে যাবে অবশ্যই বেশি হবে। তাহলে যে ছাত্রছাত্রীর কাছে টাকা হবে না বা যাদের পরিবারের কাছে টাকা হবে না, তাহলে সেখানেই তার প্রথম ডিসক্রিমিনেশন শুরু হচ্ছে। তাই জন্য কমন স্কুল এডুকেশন সিস্টেমে কি হবে, এই গভর্নমেন্ট স্কুল যে মার্জার হচ্ছে বারবার, এটা বন্ধ করা, এবং যে অল্টারনেটিভ আমরা শুধু বলছি যে আমরা এটা করে দেখিয়েছি, কেরালার মধ্যে যে বামপন্থী সরকার সেটা করে দেখিয়েছে এবং সেটার একটা এক্সাম্পল আমরা আমাদের ইশতেহারে দেওয়ার চেষ্টা করেছি, এবং এটাও বলেছি যে আমরা দেখছি প্রত্যেক দিন স্কুলগুলোতে যে কমপ্লেন আসছে যে 2টো সেকশনকে একটা টিচার পড়াচ্ছে। আমরা বলছি যে প্রত্যেকটা 20টা স্টুডেন্ট পিছু একটা করে টিচার হবে, এবং এই যে প্যারা টিচার যারা আছে বা এখন যে টিচারদেরকে অস্থায়ীভাবে রেখে ক্লাস করানো হচ্ছে, এদেরকে স্থায়ী করার, রেগুলারাইজ করার দায়িত্ব আমাদের তরফ থেকে আমাদের হওয়া উচিত, এবং এটা আমরা করব। আমরা এটাও আমাদের ইশতেহারে বলেছি যে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে জেন্ডারের বেসিসে ডিসক্রিমিনেশন স্কুল কলেজে ফেস হয়, এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য ভীষণ জরুরি যে সেটা অ্যাড্রেস করা হোক এবং তার জন্য কমিটি বানানো হোক। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা আমরা বলছি যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে যে একটা অটোনমি থাকে, সেই অটোনমিটা থাকবে, এবং এই অটোনমি যখন কথা বলছি আমরা তখন ফিনান্সিয়াল অটোনমির কথা বলছি না। আমরা এটা বলছি না যে শিক্ষা সংস্থানকে চালানোর জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব থাকবে না, পুরোপুরি রাষ্ট্রের দায়িত্ব থাকবে, কিন্তু শিক্ষা সংস্থানের ভিতরে যে সিলেবাস হবে, সেই শিক্ষা সংস্থানের যে স্টুডেন্ট, তার হিসেবে, তার কমিটি হিসেবে, যেখানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন থাকবে, টিচার রিপ্রেজেন্টেশন থাকবে, তারা মিলে একাডেমিক যে বোর্ড হবে সেটা মিলে সাথে তারা ডিসাইড করবে, তারা চর্চা করবে সেটা নিয়ে, এবং সেই ছাত্র সমাজের জন্য যে পলিসি যেমন ভাবে লাগবে সেটা তৈরি করবে। এবং যে ফেলোশিপ আছে, একটা ওভারসিজ ফেলোশিপ আছে মার্জিনাইজ কমিউনিটি, এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য যারা বাইরে পড়তে যায়, সেটাকে রিইনস্টেট করা, এবং মানব যেমন স্কলারশিপ আজকে স্ক্র্যাপ হয়ে গেছে, মাইনরিটিসদের জন্য যে স্কলারশিপ দেওয়া হতো, মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশনের মতো বডিজকে বন্ধ করা হয়েছে, এরকম আরো যে স্কলারশিপ আছে সেইগুলোকে রিইনস্টেট করা হচ্ছে আমাদের জরুরি কাজ। এবং স্পেশালি যে কথাটা আমরা বলছি যে রোহিত অ্যাক্ট এনাক্ট করা, মানে অ্যাক্টকে লাগু করা, সেটার মধ্যে দিয়ে আমরা বলছি যে ছাত্র ছাত্রীরা আদিবাসী সমাজ থেকে আসছে, এসসি মানে কমিউনিটি থেকে আসছে, তাদের জন্য স্পেশাল গাইডেন্স প্রোভাইড করা, অ্যাক্ট রাখা যাতে কোনো ফর্ম অফ কাস্ট বেসড ডিসক্রিমিনেশন এডুকেশনাল সিস্টেম, মানে এডুকেশনাল যে সংস্থান আছে, শিক্ষা ব্যবস্থানগুলো আছে, তার মধ্যে না হয়, এবং মেন্টাল হেলথকে অ্যাড্রেস করার জন্য যে স্টুডেন্টের যে মেন্টাল হেলথ, স্পেশালি প্যান্ডেমিকের পর, করোনা মহামারীর পর আমরা যেভাবে দেখতে পেয়েছি যে স্টুডেন্টদের একটা ডিস্ট্রেস সমাজের মধ্যে, তার অ্যাড্রেস করার জন্য স্কুল লেভেল, কলেজ লেভেল তার হেল্পলাইন্স কে আরো অ্যাক্সেসিবল করতে হবে, এবং রাইট টু এডুকেশন যে অ্যাক্ট, সেটাতে যে প্রি কম্পালসারি এলিমেন্টারি এডুকেশনের কথা, সেটার আমাদের একটা বড় দায়িত্ব, সেটাকে ঠিকভাবে রেগুলারাইজ করা, এবং রাইট টু এডুকেশনের যে কমপ্লেন আসে স্কুলগুলোতে, কমপ্লেন আসা উচিত, সেগুলোকে অ্যাড্রেস করা উচিত, সেটাকেও রেগুলারাইজ করা। কমরেড ঐশী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু আমরা জানতে পারলাম, বিশেষ করে এই শিক্ষানীতি সম্পর্কে বা আপনাদের সংগঠনের কি দাবি দেওয়া সেই সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।